নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আগামী ৪ জুন রাজ্যের ২টি আসনে ফলাফল ঘোষণা হবে। গণনা কেন্দ্রের বাইরে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়াল। আগামী ৪ জুন সারা দেশে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। সেদিন ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের ও পূর্ব ত্রিপুরা আসনের ফলাফল ঘোষণা হবে। পশ্চিম ত্রিপুরা আসনের ভোট হয়েছিল ১৯ এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা আসনের ভোট হয়েছিল ২৬ এপ্রিল। এই দুটি আসনের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে রাজ্যে। তারপর রাজ্যে স্ট্রং রুম ইভিএম এর রাখা হয়েছে। আগামী ৪ জুন ৭টি গণনা কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়াল। তিনি জানান, রাজ্যের ২০টি স্থানে অনুষ্ঠিত হবে। PC-1 এর ৩০টি বিধানসভা বিভাগের জন্য ৭টি স্থানে ভোট গণনা অনুষ্ঠিত হবে এবং PC-2 এর জন্য পিসির ৩০টি বিধানসভা বিভাগের জন্য ১৫টি স্থানে অনুষ্ঠিত হবে। দুটি স্থান শান্তিরবাজার এবং বিলোনিয়া উভয় পিসির জন্য সাধারণ। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, ইভিএম থেকে ভোট গণনার জন্য উভয় পিসির জন্য ৭টি বিধানসভা বিভাগের জন্য মোট ৬০টি কাউন্টিং হল রয়েছে এবং রিটার্নিং অফিসাররা তাদের নিজ নিজ সদর দফতরে পোস্টাল ব্যালট ভোট গণনার জন্য দুটি পৃথক কাউন্টিং হলের ব্যবস্থা করেছেন। গণনা টেবিলের সংখ্যা বিধানসভা বিভাগের জন্য ৮ থেকে ১৪টির মধ্যে হবে এবং পোস্টাল ব্যালট ভোট গণনার জন্য PC-1 এর জন্য ২৮টি টেবিল এবং PC-2 এর জন্য ১৫টি টেবিল রয়েছে। পৃথক উভয় পিসির জন্য রিটার্নিং অফিসারের গণনা হলে ETVPS प्राक गणनार। नमस्कार। 16 मार्च 2024 को जो चुनाव का पर्व इलेक्शन कमीशन की घोषणा के साथ आरंभ हुआ था वो अपने अंतिम पड़ाव की ओर अग्रसर है। आप सभी जानते हैं कि 4 जून को पूरे देश में पूरे लोकसभा की जो सीट्स हैं उनकी काउंटिंग की प्रक्रिया होगी। हमारे राज्य में भी 2 सीट्स हैं लोकसभा की। त्रिपुरा 1 वेस्ट जिसका चुनाव 19 अप्रैल को हुआ था और त्रिपुरा 2 ईस्ट STC जिसका पोलिंग 26 अप्रैल को हुआ था। उन दोनों की ही पोलिंग शांतिपूर्ण ढंग से हुए थे और उनकी पोल्ड ईवीएम्स को स्ट्रॉन्ग रूम्स में स्टोर किया गया है। टोटल 20 लोकेशन में ये स्ट्रॉन्ग रूम लोकेटेड हैं जो डिस्ट्रिक्ट या सब डिविजनल हेडक्वार्टर्स हैं। त्रिपुरा 1 वेस्ट में ये जो स्ट्रॉन्ग रूम्स है वो 7 लोकेशन पे हैं और त्रिपुरा 2 ईस्ट ST के वो 15 लोकेशन पे हैं। बेलोनिया और शांति बाजार उसमें दोनों पार्लियामेंट्री सीट के स्ट्रॉन्ग रूम हैं, इसलिए वो टोटल मिलके 20 बनते हैं। तो ये आपके जो स्ट्रॉन्ग रूम है उसकी लोकेशंस और जो काउंटिंग हॉल उसकी लोकेशन उसकी हम कॉपी आपको इस कॉन्फ्रेंस के बाद भी दे देंगे। और कितने जो टेबल्स हैं आपकी काउंटिंग हॉल्स में उनमें टेबल 8 से 14 तक अलग अलग जगहों पे जगह के हिसाब से वो टेबल की व्यवस्था की गई है और सभी पोलिंग सभी असेंबली सेगमेंट की काउंटिंग पैरेलल चलेगी। आप जैसे जानते हैं कि टोटल 60 असेंबली सेगमेंट्स हैं हमारे स्टेट में और दोनों जो पार्लियामेंट्री सीट है उसमें 30 असेंबली सेगमेंट है। तो 60 काउंटिंग हॉल्स में पैरेलली काउंटिंग चलेगी। जिनको कंसर्न AROs जो है वो ओवरऑल उनकी गाइडेंस में काउंटिंग होगी। গণনা কেন্দ্রে নিরাপত্তা ত্রিস্তরীয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দ্বারা পরিচালিত হবে। গণনা কেন্দ্রের অভ্যন্তরে মোবাইল ফোন এবং অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্র যাতে বহন করা না হয় তা নিশ্চিত করার জন্য এই পর্যায়েও যথাযথ তল্লাশির ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। শান্তন টিভি। বিজেপি ও তিপ্রামথার মধ্যে সংঘর্ষে গুরুতর আহত ভাইস চেয়ারম্যান শ্রী ও ভাই। ঘটনা খোয়াই তুলাশিখর রাজনগরে। মথা দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা। পুলিশের সামনে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা সংঘটিত হলেও পুলিশ নীরব দর্শক। পেছনে বদ উদ্দেশ্য। যুব মোর্চার কর্মসূচি নিয়ে শুক্রবার খোয়াইয়ের তুলাশিখর রাজনগর বিজেপি ও তিপ্রামথা দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। জানা যায়, এদিন সকাল 10টা নাগাদ খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের পূর্ব রাজনগর এডিসি ভিলেজ বিজেপি এবং তিপ্রামথার কর্মীদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। তিপ্রামথা দলের আশ্রিত দুষ্কৃতিকারী তুলাশিখর ব্লকের ভাইস চেয়ারম্যান বাড়িতে হামলা, হুজ্জতি, অগ্নিসংযোগ করে।
এ সময় দুষ্কৃতীদের বাড়িতে আগমনের টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ভাইস চেয়ারম্যান সুতাম্বর দেববর্মা। ভাইস চেয়ারম্যান সুতাম্বর দেববর্মাকে বাড়িতে না পেয়ে তার ভাই ও তার 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে। তাছাড়া আশপাশের বিজেপি দলের কর্মী সমর্থকের বাড়িতে হামলা চালায় মথার আশ্রিত দুষ্কৃতিকারী বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অপরদিকে ভিলেজ অফিস সংলগ্ন বিজেপি দলের এক কর্মীকে পেয়ে বেধড়ক মারধর করে মথার কর্মীরা বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসে চম্পাহাওড় থানার পুলিশ। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মথার কর্মীরা। পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় খোয়াই হাসপাতালে। ভাইস চেয়ারম্যান সুতাম্বর দেববর্মার বক্তব্য, এলাকায় এদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে বাধা দিয়েছে মথার ব্লক সভাপতি হকেশ দেববর্মা, ভূপেন্দ্র দেববর্মা, বিপাশমেন দেববর্মা। তারা এদিন পুলিশের সামনে এ ধরনের তাণ্ডব লীলা চালিয়েছে ভাইস চেয়ারম্যানের বাড়িতে। এতে গুরুতর আহত হয়েছে তার স্ত্রী শ্বেতা দেববর্মা ও তার ভাই। মথার গুন্ডামি থেকে এদিন রক্ষা পায়নি অন্তঃসত্ত্বা মহিলা পর্যন্ত। অন্তঃসত্ত্বা মহিলা অর্থাৎ ভাইস চেয়ারম্যানের স্ত্রীর পেটে পর্যন্ত আঘাত করেছে পাষণ্ড দুর্বৃত্তরা বলে অভিযোগ। গোটা ঘটনা প্রত্যক্ষ করে কোনো ধরনের বাধা না দিয়ে পাল্টা এসআই শ্যামল দেববর্মা এবং রাজেন্দ্র রিয়াং ভাইস চেয়ারম্যানকে হুমকি ধুমকি দিয়ে বলে কেন সে বারবারন্ত। পুলিশের এ ধরনের ভাবমূর্তি দেখে তিনি আতঙ্কে ভুগছেন। তার বক্তব্য, তাকে পুলিশ গ্রেপ্তার করার চেষ্টা করছে এবং 2 পুলিশ অফিসার দীর্ঘদিন ধরে চম্পাহাওড় থানা থেকে মথা পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ ভাইস চেয়ারম্যানের। না হলে এদিনও পুলিশের সামনে সমস্ত ঘটনা সংঘটিত হলে পুলিশ কেন বাধা দেয়নি, এমনটাই প্রশ্ন ভাইস চেয়ারম্যানের। ঘটনা এসে আজকে সকালে না কালকে থেকে ঘটনাটা হয়। কালকে আমরা ওখানে কয়েকদিনে আমরা জম্মুতে একটা প্রোগ্রাম চলতেছে। যারা এই বছরে একদম 12 পাস বা মাধ্যমিক পাস করতেছে তারা একটা সম্বর্ধনা, ওই সম্বর্ধনার জনের লাগে আমরা গ্রামে গ্রামে প্রচার করছি। প্রচার করার পরে আমি বাড়িতে সময় আইতেছে, বাড়ি ফিরবার সময় যাবো তীব্রামত তারা মদ খাইয়া আমরা পোলা পাইনে আমার লগে যারা আছে আমার পোলা পাইনে মারছে। তারা যে ওই সাইকেল চেন দিয়ে মারছে, বিয়ার বোতল দিয়ে মারছে। তারপর মারার পরে আমারও তারা মারবার লাগার চেষ্টা করছে, কিন্তু আমি বাগিয়ে গেছে অনেক, একজনের করে আমি দুটিয়ে গেছে। তারপরে পোলা পাইনে আবার যারা মার খাইছে তারা বাড়িতে গেছে। তারা বাড়ি থেকে আমাদের এলাকাবাসী সবাই যারা আমরা ডিউটি কার্যকর্তা সবাই মিলে সেরা আইসে আমারে লোনের লেগা। তো আমার লওয়ানোর সময় তারা আবার তীব্রমত হলো বাজারে, তারা আবার বিড়ি সিগারেট খাইয়া একটা জায়গায় মানে বয়ে রয়েছে। তো আমরা ইপিডি বাকির লোক আওয়ার পরে তারা আবার পিটাপিটি লাগছে, লাগার পরে তারা যে তীব্রমত তারা যে অফিসে তারা ঢুকিয়ে গেছে। তবে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 3 দিন আগে এই ধরনের ঘটনা রীতিমতো নিরাপত্তা নিয়ে আঙ্গুল তুলছে। পাশাপাশি ভিলেজ কমিটি নির্বাচনের আগে লক্ষ্য করা যাচ্ছে শীর্ষ নেতৃত্ব হাতে হাত মেলালেও পাহাড়ে এই একই গোষ্ঠীর মধ্যে চলছে লড়াই। 2 দলের শীর্ষ নেতৃত্ব যদি ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনে তাহলে পাহাড়ের রাজনীতি আরও বেশি অশান্তিকর হয়ে উঠতে পারে। শান্তন টিভি। সাত সকালে তেলিয়ামুড়া থানাধীন ইচাবিল গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর জল থেকে এক নবজাতক শিশুর দেহ উদ্ধার। তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর জল থেকে এক নবজাতক শিশুর দেহ উদ্ধার হয় শনিবার। যদিও নবজাতকের দেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত, কিভাবে এই নবজাতকের দেহ খোয়াই নদীতে পাওয়া গেছে তা তারা বলতে পারছে না। তবে ধারণা করা হয়েছে হয়তোবা এর পেছনে কারোর অবৈধ পাপের ফসল এই নবজাতকের দেহ হতে পারে। যদিও ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘটনা হয়েছে, একটা খবর পাইছি নদীতে একটা বাচ্চা গেছে, আইসি আমরা দেখাইছি গিয়া, কিন্তু এটা মেয়ে না ছেলে বোঝা যাইতেছে না, মানে ফুললা প্লাস্টিকের মতো হয়েছে, চামড়া টামড়া নাই, কিছু নাই। বাকি আপনারা পুলিশ এলে গিয়া দেখাই কি ব্যাপারটা। উল্লেখ্য, আগেও তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় এই প্রকারের ঘটনা সংঘটিত হয়েছে। তেলিয়ামুড়া হাসপাতালে যে বিভিন্ন সময় অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে, হয়তোবা এর পেছনেও কোনো বিষয় জড়িত থাকতে পারে। সার্বিক বিষয়ে তদন্তের দাবি উঠছে। শান্তন টিভি।
অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার কারণে বন্ধ এক অঙ্গনওয়াড়ি সেন্টার। ঘটনা মেলাখোর ইন্দিরানগর 7 নং ওয়ার্ডের লালমিয়া চৌমুনি সংলগ্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘ 1 মাস ধরে বন্ধ বলে জানা যায়। বখাটে যুবকদের কারণে 1 মাস ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জানা গেছে মেলাখোর ইন্দিরানগর 7 নং ওয়ার্ডের লালমিয়া চৌমুনি সংলগ্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে এলাকার কিছু বখাটে যুবক পরিকল্পিতভাবে প্রাকৃতিক কাজ করে নোংরা পরিবেশ সৃষ্টি করেছেন। ছাত্রছাত্রীদের জন্য হয়ে উঠেছে অস্বাস্থ্যকর পরিবেশ, ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারটি খোলার যোগ্য নয়। শনিবার সকালে অঙ্গনওয়াড়ি কর্মীরা যখন আবারও অঙ্গনওয়াড়ি সেন্টারটি খুলতে যায়, তখন এই অপরিষ্কার ও অপরিচ্ছন্ন দৃশ্য নজরে আসে, যার ফলে অঙ্গনওয়াড়ি কর্মীরা সহ এলাকার মানুষ একটি সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের কর্মকাণ্ডে ক্ষোভে ফেটে পড়েন। একই সমস্যা গত 1 মাস ধরে চলছে, যার কারণে অঙ্গনওয়াড়ি সেন্টারটি খোলা সম্ভব হচ্ছে না। এই সমস্যার জন্য এলাকার ছোট ছোট শিশুরা অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না। এক অঙ্গনওয়াড়ি কর্মী জানান, শনিবার সকালেও সে এই নোংরা দৃশ্য প্রত্যক্ষ করতে পেরে বিষয়টি এলাকার কাউন্সিলরকে জানানো হয়েছে। স্কুল তালা আজকে প্রায় মাসখানেক ধরে মানে লেট্রিন করে ধুয়ে রাখতেছে স্কুলের সামনে, লেট্রিনের ভিতরে মানে পুরা লেট্রিন বড়াইয়া ধুয়ে রাখতেছে। তা মানুষ যে পরিষ্কার করাই, তো আমরা কয়দিন পরিষ্কার করাবো? আমারও তো একটা স্কুল করার একটা ইয়ে আছে। মানুষ এরকম বড়াই ধুয়ে রাখলে আমরা কয়দিন কেমনে স্কুল চালাম আমরা? এই বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষরা জানাইছেন? হ্যাঁ, আজকে জানাইছি, কাউন্সিলর আমার কাছে তদন্ত করতাম, তদন্ত করে দেখতাম। তা আমরা তো আর মানে তদন্ত কার কাছে যাই করুম? তো লোকাল মানুষ ছাড়া তদন্ত করতে পারতো না, কি করবো তদন্ত? আমি কাউন্সিলর আমার সুপারভাইজারও জানাইছি, সুপারভাইজার জানাই কইছে যে সিটি দেওয়ার লেগে, অফিসে সিটি দেওয়ার লেগে প্লাস কাউন্সিলরের সিটি দেওয়ার লেগে। কি মনে করতেছেন, মানে এমন বিষয়টা কি হইতে পারে? কি কইতাম, এমন কি কেউ শত্রুতা আমি করে করতেছে না কি করতেছে আমি তো এটা জানি না। কি নাম? মাসখানেক ধরে এরকম করতেছে। কি নাম আপনার? তবে কারা এ ধরনের নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা হাতে নাতে ধরার জন্য স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এলাকাবাসীদের ধারণা, খুব শীঘ্রই এ ধরনের বখাটে যুবকদের হাতে নাতে পাকড়াও করতে সম্ভব হবে। শ্যামল টিভি। প্রিন্টার মেশিন নষ্ট হওয়ায় 8 দিন ধরে বন্ধ টিকিট কাউন্টার, যার কারণে প্রতিদিন বিভ্রান্তির শিকার ও দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা। রাজ্যে রেল পরিষেবা ভেঙে পড়ার মতো উপক্রম হয়ে দাঁড়িয়েছে। মনু রেল স্টেশনে গত 25 মে থেকে নষ্ট হয়ে আছে টিকিট কাউন্টারের প্রিন্টার মেশিন, যার কারণে প্রতিদিন বিভ্রান্তির শিকার ও দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা। সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীরা রেল স্টেশনে এসে প্রিন্টার মেশিন নষ্টের নোটিশ দেখে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। তা বুঝে উঠতে পারছে না বিনা টিকিটে রেল চলবে নাকি বিনা টিকিটে রেল চড়া যাবে না। এমনটাই ভেবে কেউ রেল স্টেশন থেকে গাড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছে, আবার কেউ বিনা টিকিটে রেলে উঠে পড়ছে। এ বিষয়ে এক রেল কর্মীর কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান, এ সমস্যা গত 8 দিন ধরে চলছে। এ বিষয়ে অবগত রয়েছেন এনএফ রেলওয়ে। তবে যারা মনু রেল স্টেশন থেকে অন্যথায় যাওয়ার জন্য রেলওয়ে উঠবে তাদের টিকিট লাগবে না বলে জানান এই রেল কর্মী। सर यहाँ पे मनु स्टेशन में टिकट नहीं दे रहा है बहुत दिन से। ठीक है, कस्टमर का कंप्लेन है, बहुत लोगों का कंप्लेन है। तो क्या इशू है सर? दिक्कत टिकट काउंटर में ये प्रिंटर आउट ऑफ ऑर्डर है। प्रिंटर आउट ऑफ ऑर्डर है, प्रिंटर खराब है, इसके कारण ये प्रिंट नहीं हो रहा है टिकट। कितने दिन से? लगभग वही आपका 8 दिन हो गया है, 7-8 डेज। तो आप लोगों ने कंप्लेन वगैरह नहीं किया? कंप्लेन वगैरह किया हुआ है, हील अभी बंद है, सामान कुछ आ नहीं रहा है बाहर से। हम लोग का हेडक्वार्टर है लामडी, वहाँ सामान आएगा तभी कुछ होगा। ठीक है, लेकिन कस्टमर का कंप्लेन है कि वो टिकट नहीं, रोज टिकट नहीं दे, लेकिन वो कल एक बंदे को फाइन भरना पड़ा। नहीं, फाइन किसी को नहीं भरना पड़ा, सबको मैसेज दिया हुआ है। ये अगर बताएगा कि हम मनु से आए हैं, फाइन नहीं होगा, ये गलत बात है। सबको बोला हुआ है, ऑफिसर बैठा हुआ है वहाँ अगरतला में, सिंचर में भी इधर दे दिया मैसेज, सब जगह मैसेज किया हुआ है। अच्छा, जो पैसेंजर आएगा उसका फाइन? कोई प्रॉब्लम नहीं है। आपका नाम? मेरा नाम नवीन कुमार। आप यहाँ कौन से पोस्ट में? मनु। ठीक है सर, धन्यवाद। প্রশ্ন হলো, একটি প্রিন্টার মেশিন মেরামত করতে কি দেশের একটি লাভজনক সংস্থার 8 দিন কেটে যাচ্ছে? বিষয়টি শুনতে আশ্চর্যজনক হলেও এটাই সত্যি, যা প্রত্যক্ষ করছে আমজনতা। তবে যারা এ বিষয় নিয়ে চিন্তা করছে তাদের প্রশ্ন, বিনা টিকিটে রেল দিয়ে যাতায়াত করা মানে সংশ্লিষ্টদের মন্ত্রকের ক্ষতি। এটা চূড়ান্ত গাফিলতি ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ একটি প্রিন্টার মেশিন ঠিক করতে ঘণ্টাখানেকের বিষয়। আশ্চর্যের বিষয়, 8 দিন কেটে গেল প্রিন্টার মেশিন মেরামত করতে।
তবে শুধু এই বিষয়টি নয়, আরও বহু গাফিলতি লক্ষ্য করা গেছে। প্রতিদিন বহু রেল যাত্রী বিনা টিকিটে ড্যামো ট্রেনের মাধ্যমে যাতায়াত করছে। এতে সরকারি কোষাগারের উপর প্রভাব পড়ছে বলে মনে করছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। ব্যুরো রিপোর্ট, সামন টিভি। পিস্তলকাণ্ডে আগরতলা রেল স্টেশন থেকে এক যুবক যুবতী গ্রেপ্তারের ঘটনা তদন্তে নেমে এবার জিআরপি থানার পুলিশের জালে তুলল আরও এক যুবতীকে। ধৃত যুবতীর নাম র্যামরিমি দেববর্মা, বাড়ি কল্যাণপুরে। শনিবার 3 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত যুবতীকে আদালতে সোপর্দ করে পুলিশ। পিস্তলকাণ্ডে আরও এক যুবতীকে জালে তুলল পুলিশ। জানা যায় 24 মে রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক যুবক ও এক যুবতীকে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস 24 মে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জনশতাব্দী এক্সপ্রেস করে এক যুবক ও এক যুবতী আগ্নেয়াস্ত্র নিয়ে আগরতলা রেল স্টেশনে আসছে। সে সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা রেল স্টেশনের বিভিন্ন স্থানে ওঁত পেতে বসে থাকে। জনশতাব্দী এক্সপ্রেস 3 নং প্ল্যাটফর্মে আসার কথা থাকলেও জিআরপি থানার পুলিশ রেল স্টেশনের সর্বত্র নজরদারি চালাতে শুরু করে। যথারীতি রাত্রি 10:30 নাগাদ জনশতাব্দী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছায়। তখন ওঁত পেতে থাকা পুলিশ কর্মীরা লক্ষ্য করে এক যুবক ও এক যুবতী দ্রুত গতিতে ফ্লাইওভারের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাদেরকে দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। তখন তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তাদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে জিআরপি থানার পুলিশ তখন তাদের শরীরে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর ফলে উদ্ধার হয় একটি 9mm পিস্তল ও 2টি ম্যাগাজিন। সাথে সাথে তাদেরকে আটক করে আগরতলা জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা ধর্মনগর থেকে জনশতাব্দী এক্সপ্রেসে উঠেছে। তাদের নাম করণ দেববর্মা ও প্রিয়া দেববর্মা। তাদের বাড়ি খোয়াই জেলায়। 25 মে ধৃতদের আদালতে সোপর্দ করে রেল পুলিশ। তারপর তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ চালায় জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি জানান, পুলিশ রিমান্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানোর পর র্যামরেমি দেববর্মা নামে এক যুবতীর নাম উঠে আসে। তার বাড়ি কল্যাণপুর থানা এলাকায়। যথারীতি র্যামরেমি দেববর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার 3 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে র্যামরেমি দেববর্মাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ধরা হয়েছে, ওনার নাম কি? গত 24 তারিখ আমাদের আগরতলা জিআরপি থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল, ওইটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল। তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা 2 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি। এর নাম র্যামরেমি দেববর্মা। ওনার বাড়ি কল্যাণপুর খোয়াই ডিস্ট্রিক্ট, আমাদের ত্রিপুরাতে। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে, 3 দিনের পুলিশ রিমান্ডে। কোন জায়গা থেকে ধরা হয়েছে? অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে। তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে, ইনভেস্টিগেশনের যে এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই খোয়াই থানাতে মানে ওনার যে বাড়ি ওখানেই আমরা খবর দিয়েছি এবং উনি আসা এবং ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। র্যামরেমি দেববর্মা কি পিস্তলের ব্যবসার সাথে জড়িত এবং হ্যাঁ কি করে, পেশায় কি? পেশায় তো এমনিতে সে কিছু করে না। তো এমনিতে আমরা ওই যে কেস, ওই কেসে আমরা তাদের ইনভলভেন্সি আমরা পেয়েছি। তো ওই ইনভলভেন্সি পাওয়াতেই আমরা তাকে এই কেস কানেকশনে গ্রেপ্তার করা হয়েছে। পিস্তল আনা নেওয়া কি কোনো ব্যবসার লেগে কি এরকম করা হচ্ছিল? হ্যাঁ, এই বিষয়টা আমরাও দেখছি আরও বিভিন্ন এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু আছে অবশ্যই। এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখছি এটার সঙ্গে, মানে এটার উৎপত্তিস্থল কোথায় এবং এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা আরও এরকম কোনো অ্যাসাইনমেন্ট আছে কিনা এই বিষয়টা আমরা দেখছি। যাকে ধরা হয়েছে তার বাবার নামটা কি? ওর বাবার নাম বিনয় দেববর্মা। বয়স কত? ওর বয়স 20 বছর।
জানা যায় র্যামরেমি দেববর্মাকে খোয়াই থেকে গ্রেপ্তার করে জেআরপি থানার পুলিশ। খোয়াই থানার র্যামরেমি দেববর্মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানোর পর পরবর্তী সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত র্যামরেমি দেববর্মা আগ্নেয়াস্ত্র আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ। এখন দেখার র্যামরেমি দেববর্মাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ কি তথ্য জানতে পারে। ভিডিও রিপোর্ট, শ্যামদন টিভি। গোমতী জেলা হাসপাতালে রোগীর পরিজনের হাতে আক্রান্ত বেসরকারি নিরাপত্তা কর্মী এবং রাজ্যের পুলিশের এসপিও জওয়ান। ঘটনা শুক্রবার রাতে। জানা যায় উদয়পুর দাতারাম এলাকায় জহর ইসলাম নামে 33 বছরের এক যুবকের অসুস্থ অবস্থায় নিয়ে আসে পরিবার পরিজনরা। হাসপাতালে ইসিজি ও সিটি স্ক্যান বিভাগের কোন দিকে তা নিয়ে প্রথমে বাক বিতণ্ডা শুরু হয়। পরবর্তী সময় মারধর করা হয় বলে অভিযোগ বেসরকারি নিরাপত্তা কর্মীদের। ছিঁড়ে ফেলে নিরাপত্তা কর্মীদের জামা কাপড়। খবর পেয়ে ছুটে যায় আরকেপুর থানার পুলিশ। প্রায় 10 থেকে 15 জন মিলে মারধর করে বলে অভিযোগ। এমনকি পুলিশের সামনে হুমকি দেয় বলে অভিযোগ। পুলিশ উত্তেজিতদের শান্ত করার জন্য ছত্রভঙ্গ করে, কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আক্রমণকারীরা সকলে শাসক দলের বলে সূত্রের খবর। হেয়ার গাড়ির ভিতরে গলার মধ্যে মিছিল করেছে, হেয়ার গাড়ির ভিতরে হাত ফেলে দিয়েছে, কারণ তারা ভুলে ওইদিকে লয়ে গেছে। আমরা না জিজ্ঞেস করে ডাক্তার রুম তো বাইরে গেছে, ডাইরেক্ট এদিকে লয়ে গেছে। দেয় জনের পরে তো তুই জানাস নিয়ে জানিস এমনি করে সেটা আমার ধরে লাগছে। তারা 2-3 দিন মিলে আমার 7 মাস কাম দিয়েছিল। আর ওই হারে মূল ভিতরে গিয়ে হারে কলারের ভিতরে ধরে ফেলেছে। কি কারণে আপনাদেরকে মারধর করা হয়েছে? মারধর করছে তারা ইয়ার সিটি স্ক্যান দেয়া হইতেছে না দেখে। তার কি আপনাদের কইছিল? না না, এই কথা কোনো রুগী লয়ে যায়। তারা রুগী লয়ে আইছে, প্রথম আইছে ডাক্তার দেখছে, দেখানো আমরা এই গাড়ি থেকে নামাইছে। পর আমরা দেখাচ্ছি ইমার্জেন্সি কোনো যে দেয়া দিছি, দেখছে স্যার ট্রিটমেন্ট করছে। এর জিব্বা টিব্বা সব পাই করেছে। স্যার দেখে দেখানোর পর ইসিজি রুমে ঢুকেছে। আমরা দেয়া দিছি 2 নম্বর রুমে যাও ইসিজি করো। ম্যাডাম সিস্টার দিয়ে আসলে সিস্টার দিয়ে সামনে আছে, আমরাও গেছিলাম সবাই। তারপরে এখান থেকে স্যার আবার ঢুকেছে ভিতরে। ঢুকানোর পরে স্যার সিটি স্ক্যান লিখছে। সিটি স্ক্যান করে লিখছে, তারা বলছে রুম ভিতরে বাইরে করে সিটি স্ক্যান লিখছে। এমন করে দেরি নাই, হ্যাঁ লোক লাগিয়ে গেছে। স্যার বাচ্চা পুরা দেখাইছি না কেডা দেখাইবো হসপিটাল তোরা কি এমনি করে বাবা হইতে পারতেছে না। এখান থেকে সুতা ডাইরেক্ট ফিরলে মিললে লইয়া গেছে পুরনটার ভিতরে। এইদিকে কোনো সিটি স্ক্যানই নাই। তারপরে আনার সময় দৌড়ে গেছে। হ্যাঁ ফোনের বলছে এইদিকে নাই, নতুনটা তো এদিকে আইতে দেরি নাই। এরপরে আমার লোক লাগিয়ে গেছে। দুজনে আমার 7 মাস সিটা দিছে, হেয়ারে গলা ধরে আছে, পুলিশের উপর হাত তুলে লেগেছে। হাইকোর্টের নির্দেশ মতো গ্র্যাজুয়েটি প্রদান করা অঙ্গনারী কর্মীদের উপর নির্যাতন বন্ধ করা সহ অঙ্গনারী কর্মী সহ সহায়িকাদের স্বার্থ সংশ্লিষ্ট 8 দফা দাবিতে শনিবার ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা অঙ্গনারী কর্মী ও সহায়িকা ইউনিয়ন সিআইটিইউ, সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় সমিতি এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যৌথ উদ্যোগে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান করার আগে আগরতলা শহরের একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শুরু হয় রাধানগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, প্রাক্তন সাংসদ তথা নারী সমিতির নেত্রী ঝর্ণা দাশবৈদ্য, রমা দাস সহ অন্যান্য নেতৃত্বরা। সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, 1972 সাল থেকে গ্র্যাজুয়েটি আইন পাশ হয়। এটা কারোর দান দক্ষিণা নয়, এটা আইন পাশ হয়েছে। সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের গ্র্যাজুয়েটি দিতে হবে। পরবর্তী সময় আবার হাইকোর্টের মামলা যারা করেছিল তাদেরকেও পক্ষে হাইকোর্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছে সুদ সমেত তাদের গ্র্যাজুয়েটি প্রদান করার জন্য, কিন্তু তারপরও সে নির্দেশ মানা হচ্ছে না। পাশাপাশি তারা বিভিন্নভাবে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। মণ্ডলের রাজত্বের জন্য মহিলারা এই অঙ্গনারী কেন্দ্রের দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে। আরো বড় বিষয় হলো তাদের বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছিল। তারপর হাইকোর্টের নির্দেশে 48 জন অঙ্গনারী কর্মী চাকরি ফিরে পায়। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছে সিআইটিইউ সহ বিভিন্ন সংগঠন। রাধানগর থেকে মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে গিয়ে অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে নেতৃত্বরা। পরে 1975 সাল থেকে আমাদের রাজ্যে অঙ্গনারী প্রজেক্ট শুরু হয়।
প্রথমেই কথা ছিল তারা দীর্ঘদিন অন্তত 20 বছর কাজ করলে পরে তাদেরকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যেখানে পদ খালি হবে সেখানে আমরা গণ ডেপুটেশন এটা 1972 সালে গ্র্যাচুইটি অ্যাক্ট পাস হয়েছে। সরকারি, আধা সরকারি, বেসরকারি সমস্ত ক্ষেত্রে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার সবার আছে, এমনকি আপনাদের সাংবাদিক আপনাদের গ্র্যাচুইটি পাওয়ার অধিকার আছে। এটা কারোর দান লক্ষ্মী না, এটা আইন। এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয়, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। ভারতবর্ষে অনেক সরকার দিয়ে দিয়েছে, আমাদের রাজ্যের সরকারে কোনো টনক নড়ছে না এবং তারা গ্র্যাচুইটি দিচ্ছেন না। 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। সারা দেশের সাথে রাজ্যের 2টি আসনে ফলাফল ঘোষণা হবে এদিন। তবে রাজ্যের 2টি আসন নিয়ে স্নায়ুর চাপ বাড়ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের। এর মধ্যে শনিবার প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। মূলত 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে এদিনের মিটিংয়ে আলোচনা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। ভোট গণনায় যে সকল কাউন্টিং এজেন্টরা থাকবে তাদের কাজকর্ম নিয়ে এদিন আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেও এদিনের আলোচনা হয়। আমরা আমাদের রাজ্যে নির্বাচন সম্পন্ন করেছি, লোকসভা নির্বাচনের আমাদের সারা রাজ্য জুড়ে দলীয় নেতৃত্ব ইন্ডিয়া জোটের পক্ষে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আগামী 4 তারিখে 4 জুন গণনা হবে। বিশেষ করে গণনা কেন্দ্রগুলিতে আমাদের যারা গণনা কর্মী হিসাবে সেখানে থাকবেন তাদের হয়ে দলীয় নেতৃত্ব তাদের দায়িত্ব কর্তব্য সেগুলি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের গণনা কর্মীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখব এবং আগামী জুন মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সরকারের তরফ থেকে যেটা গ্রহণ করা হচ্ছে সেই প্রস্তুতি আমাদের দলের নেতৃত্ব পর্যালোচনা করে কিভাবে 19শে জ্যৈষ্ঠ রবিবার শ্রী শ্রী লোকনাথ বাবার 134তম তিরোধান দিবস। অন্যান্য বছরের নেই এবছরও রাজধানীর লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তিরোধান উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবকে সামনে রেখে রাজধানীর লোকনাথ আশ্রমকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। লোকনাথ আশ্রম পরিচালন কমিটির সদস্য অরূপ ঘোষ জানান, রবিবার দুপুর 1টা থেকে বিতরণ করা হবে মহাপ্রসাদ। এছাড়াও যারা ভোগ ক্রয় করতে ইচ্ছুক তাদেরকে শনিবার আশ্রমে গিয়ে কুপন সংগ্রহ করতে হবে। আমি জানাচ্ছি যে আজ 18 জ্যৈষ্ঠ 1 জুন 2024 আজ শনিবার, আজ সন্ধ্যা 6:30টার সময় বাবার প্রতিকৃতি সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এরপরে এসে আবার মন্দিরে মিলিত হবে এবং 8:30টার সময় অধিবাস সূচনা হবে। এই যে আজকের মতো এই অনুষ্ঠান, আর কালকে আগামীকাল 19 জ্যৈষ্ঠ বাবার 134তম তিরোধান দিবস। এই দিবসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। এর মধ্যে সকাল ভোরবেলা হবে মঙ্গল আরতি, এরপরে 8টার সময় বাল্যভোগ, 8:10 বৈদিক স্তোত্রপাঠ ভোলাগিরি আশ্রমের ছেলেরা করবে। এরপরে 9টায় বিশেষ পূজা অনুষ্ঠান বাবার স্মৃতিতে, 9টায় হচ্ছে বিশেষ পূজা অনুষ্ঠান। 11:42 ওই সময় আজ থেকে 134 বছর আগে বাবা দেহ রেখেছিলেন। এই দেহ রাখাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ওই সময় 1 মিনিট
সবাইকে নিরাপত্তা পালনের জন্য অনুরোধ করেছি এবং আমরাও সবাই অনুরোধ পালন করব। খোয়াই থানাধীন লালটিলা এলাকার কিষান দেব শনিবার দুপুরে 1টা নাগাদ ইঁদুরের বিষ খেয়ে নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে। এরপর পরিবারের লোক যখন দেখতে পায় কিষান বমি করছে, তখন জিজ্ঞেস করা হলে সে জানতে পারে কিষান বিষ খেয়েছে। তারপর তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং কিষানের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে। তবে এলাকাবাসীর সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে প্রণয় ঘটিত বিষয় নিয়ে। কারণ কিষান কোনো এক মেয়েকে ভালোবাসত, সে ভালোবাসাতে ধোঁকা খেয়ে কিষান আত্মহত্যা করার পরিকল্পনা নেই বলে ধারণা করা হচ্ছে। তবে কিষানের অবস্থা আশঙ্কাজনক। মাধ্যমিক পরীক্ষায় একটি বিষয়ে ফেল করায় আত্মঘাতী বিদ্যাজ্যোতি স্কুলের এক ছাত্র। ঘটনা চরিলামের কালীটিলা এলাকার বাসিন্দা অমিত রায় ওরফে সাগর মা বাবার একমাত্র সন্তান। এবছর চরিলাম বিদ্যাজ্যোতি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে সে, কিন্তু একটি বিষয়ে 1 নম্বরের জন্য ফেল করে সাগর। তার জন্য মা বাবা সাগরকে বকাবকি করে। এর মধ্যে গত সোমবার নিজ বাড়িতে কীটনাশক খেয়ে নেয় সাগর। পরিবারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে তাকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। দীর্ঘ 5 দিন চিকিৎসার পর চিকিৎসকের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে অমিত রায় ওরফে সাগর। শনিবার দুপুরে অমিত রায়ের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। তারপর তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে। মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে মা বাবা সহ পরিবার পরিজনরা। স্থানীয় এক ব্যক্তি জানায়, মাধ্যমিক পরীক্ষায় একটি বিষয়ে সে ফেল করে। তারপর সে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিদ্যালয়েও গিয়েছিল সে। এর মধ্যে সে কীটনাশক খেয়ে নেয়। ঘটনা মাধ্যমিক স্টুডেন্ট কিছুদিন আগে শুনছি ব্যাক আইছে। আচ্ছা, ব্যাক আইছে পরে সিবিএসসি তারা তো আলাদা সাবজেক্ট ক্লাস হয়, স্কুলে টুলো গেছে। তারপরে হঠাৎ করে পরশুদিন শুনছি বলে কি খাইছে। আচ্ছা, কে রে খাইছে, কি পাস করছে না ফেল করছে এলাকা খাইছে না অন্য কোনো ভেজাল আছে খাইছে না মা বাবা খাইছে বকছে। এটা আমরা কি নাম রে? হৃদয় রায়। হৃদয় রায় ডাকে অমিত রায়। বয়স 16, মাধ্যমিক ফেল করতে পারে। মানে আপনার কি মনে হইতাছে এই কারণে সে আত্মহত্যা করছে নাইলে আর অন্য কোনো কারণ দেখি না। আচ্ছা, হের মারে না কি বিলো হসপিটালে লয়ে গেছে? কিছুক্ষণ আগে দেখছি হসপিটালে লয়ে গেছে। তারা কয় ভাই কয় বোন? তারা একজন। এই জায়গাটার নাম কি? চরিলাম কালীটিলা, উত্তর চরিলাম কালীটিলা। চরিলাম স্কুলের স্টুডেন্ট আসলো না? মাধ্যমিক একটা সাবজেক্টে ব্যাক আসলো। একটা সাবজেক্ট ব্যাক আসলো। তাহলে গার্জেন মনে না অন্য বড় ধরনের কোনো কিছু। কবে মারা গেছে? হ্যাঁ, এই আজকে। শনিবার কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার উপর একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয় রাজধানীর এক বেসরকারি হোটেলে। আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের যৌথভাবে কর্মশালার আয়োজন করে। মূলত 8 জেলার জেলা শাসক, 20টি ইউএলবির মহকুমা শাসক, 58টি ব্লকের ভিডিওদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব JK সিনহা, স্বচ্ছ ভারত মিশনের যুগ্ম সচিব জিতেন্দ্র শ্রীবাস্তব, স্বচ্ছ ভারত মিশনের MD রজত পন্থ, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের সচিব ব্রিজেশ পান্ডে, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা। কর্মশালায় আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্য সচিব JK সিনহা বলেন, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য অনেকটা এগিয়ে গেছে। কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য জাতীয় স্তরে ত্রিপুরা রাজ্য প্রশংসা কুড়িয়েছে। There are few facts which I would like you to remember. Please remember that there is, whenever we talk of sanitation, invariably the sustainable development goals come into the picture. And across the world, all of you know, the world has pledged itself to attain the sustainable development goals by 2030. With the toilet story, we achieved part of the sustainable development goals, especially the one relating to elimination of open defecation. We achieved that 11 years ahead of schedule in 2019. But the remaining part of safe hygiene, of safe sanitation,
we still have to achieve it by 2030. Now, globally, the architecture is there is a joint monitoring program, and the WHO and UNICEF, they are the custodians of the global data, and they advise countries and states as to what is or how well you are handling sanitation. So when the world evaluates sanitation, or if you are talking about evaluation of sanitation on a global scale, the benchmark is safely managed sanitation services. That is the exact word. They are looking at safely managed sanitation services. So what is this? It broadly comes down to fecal sludge management. মর্মান্তিক মৃত্যু মেধাবী ছাত্রের শেষকৃত্যের ধর্মীয় অনুষ্ঠানের জন্য টাকা নিয়ে বাবার কাছে। উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের নেতাজি কলোনি এলাকায় এই ঘটনা চাক্ষুষ করে মর্মাহত সাধারণ মানুষ। অসহায় পিতার বক্তব্য, গত বুধবার সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় হাসপাতাল থেকে সাবনুরকে জিবি হাসপাতালে আনা হয়, তারপরেও তাদের মেয়ের মৃত্যু হয়। 12 বছরের মেয়ে শাবনুর বেগমের শেষকৃত্যের জন্য প্রতিবেশীদের কাছ থেকে টাকা নিয়েছেন। সবার সহযোগিতার মাধ্যমে শেষকৃত্য হয়েছিল। এমনকি উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের নেতাজি কলোনি এলাকার শাবনুর অসুস্থ হওয়ার পর জিবি হাসপাতালে আনার সময়ও সাহায্য করেছিল প্রতিবেশীরা। শাবনুরের বাবা মা আরও জানান, মেয়েটি পড়াশোনা করার পাশাপাশি জমিতেও কাজ করত, কিন্তু আজ মেয়েকে হারিয়ে মা বাবা আর্থিক দিক দিয়ে যেমন ভেঙে পড়েছে, তেমনি পারিবারিক দিক দিয়ে তারা ভেঙে পড়েছে। চোখের সামনে মেয়ের মৃত্যু যেন সবকিছু উলট পালট করে দিয়েছে। আপনার মেয়ের দিনের বেলা বুধবার দিনের বেলা পেট ব্যথা করছিল। পেট ব্যথা করার পরে তাই এরপরে বমি করছে। বমি করার পরে হঠাৎ করে ফিট হয়ে গেছে। আমি তো আসলাম কাজে যাওয়ার পরে আমার বড় মেয়েটা ফোন করছে আরেকজনের মোবাইল দিয়া, বাবা সাবনুরে ফিট হয়ে গেছে। যাওয়ার পর আমি কাজ ফলাই আইসি দৌড়াইয়া আইসি রাত্রেবেলা লয়ে গেছি বিশালগড়ে নেওয়ার পর একটা ইঞ্জেকশন দিছে পরে কইছে কোনো সমস্যা হইতো না, মাথাটা ব্যথা করে ইঞ্জেকশন দিয়েছি, কমার পরে বাড়ি ফিরিয়ে লয়ে এসি। তারপর আবার এরকম হয়ে গেছে। আবার কোন ক্লাসে পড়তো? প্রাইভেট করেছি। বাবা তোমার কাছে তো পড়ার পয়সা হয়েছে, তোমার জঙ্গে সাহায্য করাম তো জমি তো। তারপরে আমার জমিতে, বাবা তোমার তো একলা কষ্ট হয়, সাহায্য করে বাবারে সাহায্য করে। এই মায়াটা আমার হঠাৎ করে এরকম হইলো, তেমন টাকা পয়সা আমার কাছে নাই যে চিকিৎসা বড় ধরনের করুক। এরকম মাথা ব্যথা হইলো, মারা গেছে। তারপরে রাত্রেবেলা নিছি, বৃহস্পতিবার সকাল 9টা মারা গেছে। যে কবর দিছেন, কবর দিছি। পরে কবর দেওয়ার এই সমর্থ আমার এত ছিল না। আমি গ্রামের সাহায্যে আমার মেয়ের দাফন কাপড়টা গ্রামের মানুষ। এই জায়গাটার নাম কিটা? উত্তর চরিলাম। নেতাজির নাম কিটা? আমার নাম জসিম মিয়া। কালকে একটা অনুষ্ঠান আছে আমার সম্প্রদায়ের হচ্ছে, একটা অনুষ্ঠান করুন লাগে, 2-3 জন মোল্লা কইতে হয়, দোয়াটাও করান লাগে। এই সমর্থটা আমার সম্ভব না, আমার কাছে কোনো টাকা। আমার দ্বারা এর ধরে আবেদন আমার বাচ্চারা এটা কুদ্দুর করণের লাগে আমি সরকারের। এলাকাবাসীর হাতে আটক 2 প্রতারক বলে অভিযোগ। ঘটনা খোয়াই উত্তর রামচন্দ্র ঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত 2-3 মাস ধরে কলকাতা মুর্শিদাবাদ এলাকার 2 জন লোক এরাজ্যে বিভিন্ন এলাকায় জনসাধারণকে সারে বিক্রির মধ্য দিয়ে কুপনের মাধ্যমে প্রতারণা করে যাচ্ছে। শনিবার উত্তর রামচন্দ্র ঘাট এলাকায় লালটিলা কলোনিতে এক বৃদ্ধ মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলে 14,000 টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে 2 যুবক জানায় তারা মুর্শিদাবাদের বাসিন্দা, তাদের কোনো কোম্পানি নেই, তারা ফেরিওয়ালা। 2 মাস হয়েছে তারা এই কাজে নিয়োজিত, তবে তারা ভুল স্বীকার করেছে।
তারা জানায় গাড়িতে কোনো পুরস্কার না থাকার পরও মানুষকে বোঝানো হয়েছে গাড়ির মধ্যে রয়েছে পুরস্কার, সে পুরস্কার জিতে নিতে পারে যে কেউই। তখন এলাকাবাসী তাদেরকে আটক করে খোয়াই থানার হাতে তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আচ্ছা, তোমরা কি খেলা করো? না, খেলা না। তাহলে এটা কি করো? তুমি এখন বলেছো যে খেলা করতাম, যদি জানতাম যে খেলা করতাম। জানতাম তাহলে আমরা তো এরকম করে ইয়ে করতাম না স্যার। একজনের বাসাতে একটা জিনিস পেয়েছে, ওকে না দিয়ে টাকা নিয়েছো, ও আরেকজনের বাসাতে চলে এসেছো। টাকা নিনি স্যার, কারোর কাছে টাকা নিনি। ওকে তো বলেছো, ওর তো সোনা দানা বিক্রি করে টাকা নিয়েছে। টাকা নিনি স্যার, আপনি যদি প্রাইজটা নিতে চান তাহলে আপনি টাকা দিবেন স্যার। তার আগে না, যে আপনি প্রাইজটা পাবেন, আপনার বাড়িতে আসবে, তারপর আপনি টাকা দিবেন। আগে আমরা টাকা নিই না স্যার। না আগে তো ওরা তো বলছে, তো ওরা তো জিনিস তুমি দিয়েছো। বলুক দাদা, আমি এদিকে ঘুরান ক্যামেরাটা। আমি পুলিশে বলতে আমরা এখানে দুইটা বাড়ি আছে, এই যে সামনে একটা বাড়ি আর এই একটা বাড়ি। তো তারা দুইটা বাড়ি থেকে তারা আইসে টিকিট নিয়ে আসে। টিকিট নিয়ে আসে, টিকিটের ভিতরে শাড়ির ভিতরে একটা করে টিকিট তারা রাতে দিছে, বসে একটা করে টিকিট আছে। টিকিটের মধ্যে বাইক আছে, অনুকরণ আপনার দেখছেন প্যাটেন্ডা জলসা, ওই যে মার্কেটিং কোম্পানির যে প্যাটেন্ডা, এটার মধ্যে যা আছে টমটম সেন্টিন সহ স্বর্ণের জিনিস টিনিস সহ সব কিছু আছে। মহিলারা লোক দেখাইছে বলতে তারা টিকিট ক্যাশ করছে। ক্যাশ করার পরে এই টিকিটটা এটার ভিতরে টিকিটটার মধ্যে ফ্যান লাগছে, সিলিং ফ্যান লাগছে, লাগার পরে ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, সিলিং ফ্যানটা লাগার পরে এটা ক্যান্সেল করে দিচ্ছে। বলছে ঠিক আছে, এটা 5 দিন এটা লাগতো না। তারপরে আরেকটা টিকিট দিছে, আরেকটা টিকিটের মধ্যে বাইসাইকেল লাগছে বলে বলছে না, এটাও 5 দিন, এটাও ক্যান্সেল করে আরেকটা টিকিট দিছে বলতে টিকিটটা আরেকটা দিছে। টিকিটটা দেওয়ার পর ক্যাশ করছে। ক্যাশ করার পরে টিভি আর কারেন্টের চুলা লাগছে, আর গ্যাসের চুলা লাগছে পরে তারা কিনা করছে, একটা শাড়ি দিছে। শাড়ি দেওয়ার পরে শাড়ি খুলছে পরে আরো 6টা টিকিট বাড়িছে। সবগুলা ক্র্যাশ করছে। ক্র্যাশ করে যতগুলা টিকিট ক্র্যাশ করা হয়েছে, যতগুলা মাল লাগছে, তারা করেছে যে আমরা 14,700 টাকা দিতে লাগবে। আপনারা 14,700 টাকা দিলে আপনারা সবগুলা মাল আপনারা পেয়ে যাবেন। তো তারা কি করছে, ভদ্রমহিলা বয়স্ক বাড়ির মধ্যে ছেলে পেলে নাই, তাই নাকি 14,000 টাকা গিয়ে স্বর্ণের চেইন বন্ধক দিয়ে টাকাটা আনছে। শান্তিকালী আশ্রমে পদ্মশ্রী চিত্ত মহারাজ অসুস্থ হয়ে জিবি হাসপাতালে ভর্তি। বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পদ্মশ্রী সম্মানে ভূষিত চিত্ত মহারাজের অসুস্থতার বিষয়ে অবহিত হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তারপর মুখ্যমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওনার দ্রুত আরোগ্য কামনা করেছেন। শনিবার মহারাজকে দেখতে জিবি হাসপাতালে ছুটে গেলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক। তিনিও মহারাজের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজ্যের গর্ব এবং পদ্মশ্রী প্রাপ্ত আমাদের শান্তিকালী মহারাজ চিত্ত মহারাজ আজকে গতকালকে অসুস্থ হয়ে আছেন হাসপাতালে। আমি ওনার সঙ্গে মিলিত হয়েছি, কথা বলেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও স্বাস্থ্য বিভাগের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। আমার বিশ্বাস সারা রাজ্যের মানুষ তাদের আশীর্বাদ এবং স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ ওনার সঙ্গে আছে। খুব সহসাই উনি সুস্থ হয়ে ফিরবেন, আমার বিশ্বাস। শিশুর 2 ঘন্টার সফল অস্ত্রোপচার হয় হাঁপানিয়া হাসপাতালে। জানা যায় সোনামুড়ার বাসিন্দা সাহেব আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌ 4 মে মেলাঘর হাসপাতালে একটি শিশুর জন্ম দেয়। প্রথম দিন ভালো থাকলেও পরের দিন থেকে শিশুটি বমি করতে শুরু করে। সঙ্গে সঙ্গে হাসপাতালে শিশুটিকে রেফার করে দেয় আইজিএম হাসপাতালে। আইজিএম হাসপাতালেও পরীক্ষা নিরীক্ষা করে তাকে রেফার করে হাঁপানিয়া হাসপাতালে। হাঁপানিয়া হাসপাতালে শিশুটি নিয়ে আসার পর চিকিৎসক শিশুদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান যে জন্মের পরে শিশুটির পেটে থাকা নাড়িগুড়ি উল্টে পাল্টে রয়েছে। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে 12 দিনের শিশুটিকে অস্ত্রোপচার করার। তারপর যথারীতি অস্ত্রোপচার করে অনিরুদ্ধ বসাক। অস্ত্রোপচার সফল হয় বলে জানান চিকিৎসক এবং শিশুটির পরিবার। এটা তো জন্মগ্রহণ করেছে 8 মেতে মেলাঘর হসপিটালে, নর্মাল ভেজিনাল ডেলিভারি। তখন ওখানে জন্ম হওয়ার পর বাচ্চা নাকি সবসময় বমি করতো। তো বুকে দুধ দিলেও বমি করতো, না দিলেও বমি করতো। তো এই বমিটা কালার ছিল পিত্তি কালার। যখন বাচ্চার 3 দিন হলো তখন বাচ্চাকে রেফার করলো আইজিএম হসপিটালে। ওইখানে আরও 3 দিন ছিল বাচ্চা। ওইখানে দেখে ওখান থেকে আইজিএম হাসপাতাল থেকে এখানে আমাদের টিএমসিতে রেফার করা হলো। টিএমসিতে আসার পর আমি দেখলাম যে বাচ্চার যে
ভমিটিংটা মানে যে বমিটা এটা একদম খুব খারাপ মানে একদম সবুজ পিত্তিকালের বমি। ইনভেস্টিগেশন করে আমরা দেখা গেল যে বাচ্চার ইন্টেস্টিনাল ম্যালরোটেশন রয়েছে। তো ইন্টেস্টিনাল ম্যালরোটেশন তো খুবই রেয়ার, প্লাস এটা হচ্ছে খুবই ডেডলি ডিজিজ, মানে ডেডলি একটা কন্ডিশন, যেটা যদি তৎক্ষণাৎ অপারেশন না করা হয় তারপরে বাচ্চার নাড়ি সব পচে যায়, ভলভুলাস হয়ে যায়, তো বাচ্চাকে বাঁচানো সম্ভব হতো না। বাচ্চা যখন বয়স 12 দিন তখন আমরা টিএমসিতে অপারেশন করি। এত 12 দিনের ছোট বাচ্চাকে জটিল অপারেশন ছিল, মানে মোটামুটি 2 ঘন্টা লেগেছে। কিন্তু এখন বাচ্চা সুস্থ আছে, সব খাচ্ছে, কোনো বমি নেই, মার বুকে দুধ খাচ্ছে। বাচ্চাকে এখন আমরা 2-3 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবো। সো আমার এই ভিডিওটার করার একমাত্র ইয়ে হচ্ছে যে এটা একটা মাস অ্যাওয়ারনেস, যে টিএমসিতে এরকম ছোট বাচ্চা, একদম নবজাত শিশু বা ধরুন বাচ্চার বয়স যার 1 দিনও নয়, 1 দিন বা 2 দিন, এরকম বাচ্চারও খুব জটিল অপারেশন এখানে খুব ভালোভাবেই হচ্ছে। আচমকায় তেলিয়ামুড়া মহকুমার প্রশাসন সহ খাদ্য ও জনসংবহন দপ্তর সাঁড়াশে অভিযান চালায় তেলিয়ামুড়া বিভিন্ন এলাকায়। এই অভিযানের মধ্য দিয়ে বাজার এলাকার বিভিন্ন খাদ্য সামগ্রীগুলি সঠিকভাবে নিয়ম নীতির মধ্যে বিক্রি হচ্ছে কিনা, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রয়েছে কিনা, দপ্তরের নির্দেশিকা সঠিকভাবে মান্যতা প্রদান করা হচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়। এদিকে প্রশাসনের এই অভিযানকালে বাজারের বিভিন্ন অংশের ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয়েছে। এদিকে গোটা অভিযান সম্পর্কে দপ্তরের তরফ থেকে দাবি করা হয়েছে, লালটিলা, ইচাবিল ইত্যাদি এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাঁড়াশে অভিযান সংগঠিত করে 45টি ডেমোস্ট্রেক সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। এগুলো অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল বলে দপ্তর সূত্রে দাবি। এ বিষয় নিয়ে দপ্তরের তরফ থেকে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, আগামী দিনেও জনগণের স্বার্থে বা সার্বিক অর্থে ক্রেতাদের স্বার্থে অভিযান সংগঠিত করা হবে। এদিকে এই অভিযানে অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, মহকুমা খাদ্য এবং জনসংবহন দপ্তরের উপ নিয়ামক শুভঙ্কর চৌধুরী, দপ্তরের ফুড ইন্সপেক্টর ভুট্টু দেববর্মার প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে আমরা তেলিয়ামুড়াতে আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা অভিযান চালাই। তেলিয়ামুড়ার মধ্যে লালটিলা এবং ইচারবিল, এবং ওইখানে আমাদের যিনি সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড আছেন এবং চিফ ইন্সপেক্টর সাহেব আছেন, ওনাদের দক্ষ পরিচালনা এবং সুদৃঢ় ইনফরমেশনের ভিত্তিতে আমিও ওনাদের সঙ্গে ছিলাম। তো আমরা খুব সাকসেসফুলি আজকে আমরা 16টি সিলিন্ডার আমরা আজকে বাজেয়াপ্ত করতে পেরেছি। 28টা সিলিন্ডার আমরা বাজেয়াপ্ত, মোট 2 জায়গা থেকে 28টা সিলিন্ডার বাজেয়াপ্ত করতে পেরেছি, যেগুলো অবৈধভাবে বাড়ির মধ্যে রাখা ছিল। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সব সেগুলোকে স্টক করেছি, এগুলোকে আমরা বাজেয়াপ্ত করেছি। স্যার, মানে এদের সঙ্গে কালোবাজারের সঙ্গে জড়িত কাউকে কি আটক করা সক্ষম হয়েছে স্যার? আমরা ওদের বিরুদ্ধে আইনগত যথাযোগ্য ব্যবস্থা আমরা নেব, এটা পরবর্তী পর্যায়ে হবে। শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার নেশা কারবারি জামাতা। 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে শনিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করে বিশালগড় থানার পুলিশ। জানা যায়, সিপাহীজলা জেলা গোয়েন্দা বিভাগের পুলিশ শনিবার রাত 2টায় বিশালগড় থানায় NDPS মামলা নম্বর 109/2023 মামলার অভিযুক্ত মামুন মিয়াকে তার শ্বশুর বাড়ি পুটিয়া এলাকায় ফিরোজ মিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। গত 30 অক্টোবর মামুন মিয়ার বাড়ি থেকে 10 লক্ষাধিক টাকার উপর নেশা জাতীয় সিরাপ, ফেন্সিডিল ও অ্যাসকোপ উদ্ধার করেছিল পুলিশ। সেদিন পুলিশের অভিযানে খবর পেয়ে পালিয়ে যায় নেশা কারবারি মামুন মিয়া। দীর্ঘদিন যাবৎ সিপাহীজলা গোয়েন্দা বিভাগ অভিযুক্ত মামুন মিয়াকে গ্রেপ্তার করার লক্ষ্যে তল্লাশি চালিয়ে অবশেষে শনিবার রাতে গোয়েন্দা বিভাগ সহ জেলা পুলিশ প্রশাসনের সাফল্য পায়। অভিযুক্তকে শনিবার দুপুরে 3 দিনের রিমান্ডে আদালতে সোপর্দ করে পুলিশ। মামুন মিয়া আমাদের একটা এখানে NDPS কেসে ওয়ান্টেড ছিল, তাকে অনেক দিন ধরে খোঁজা হচ্ছিল, সে পলাতক ছিল। গতকালকে রাত্রে একটি অভিযান চালিয়ে তাকে কলমচড়া থানার আন্ডারে একটি সীমান্তবর্তী একটি গ্রাম থেকে ওকে গ্রেপ্তার করা হয়েছে। স্যার, কত নম্বর কেস? 109 নম্বর কেস, 2023-এর ওকে গ্রেপ্তার করা হয়েছে। কেসটা কী ছিল? NDPS কেস ছিল। আজকে এই কোর্টে পাঠানো হবে? আজকে ওকে রিমান্ডের প্লেয়ার দিয়ে কোর্টে পাঠানো। দীর্ঘদিন বিদ্যুৎ সমস্যা নিয়ে শনিবার অভিযোগ জানাতে গেলে গ্রামবাসী, ঘটনা লংতরাই ভেলি মহকুমার মনু FEDCO অফিসে। অভিযোগ, ফিশারি
পাড়ার মানুষ বিদ্যুৎ পরিষেবা না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তারপরও নেই কোনো হেলদোল। শনিবার দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা নিয়ে ছৈলেংটা ফিশারি পাড়ার সকল মহিলারা ফিডকো অফিসে অভিযোগ জানাতে যায়, আর তখনই দপ্তরের এক কর্মী জানায়, যার নাম কন্দন দেববর্মা ওরফে কাটাপ্পা, মহিলাদের সাথে বাক বিতণ্ডা করে বলে অভিযোগ। না নামাইবি না, নামাইবি না, দেখো যাও দেখো। আমরা ছৈলেংটা ফিশারি পাড়া অনেকদিন যাবৎ কারেন্ট নিয়ে ডিস্টার্ব হইতাছে। তারা কল করলে একটু সময় লাইন দেয়, তারপরে আবার সারা রাত্র লাইন নাই। 5 মিনিট 10 মিনিট লাইন দিব, এরপরের থেকে আর কোনো লাইনই পাইতাছি না। তারা প্রতিদিন ফোন করা হইতাছে, তারপরেও আমরা লাইন পাইতাছি না সঠিকভাবে। কালকে অনেকবার ফোন করার পরে তারা লাইন দিছে, এরপরে হাফ ভোল্টেজ রাত্রে কয়েকবার ফোন করা হয়েছে, এরপরে কইছে লাইন যদি ঠিক হয় কল করে জানাইতাম। তারপরে কল করে পরেও তারা কল ধরছে না। অনেকবার রাত্রে 11টা অবধি ফোন করা হয়েছে। আজকে কতদিন ধরে এই আজ মাস খানেক ধরে, কিন্তু এই বৃষ্টি তুফান হইছে করতে গিয়ে 7 দিন ধরে কারেন্ট দিছিল না, টোটালি কারেন্ট দিছে না। আসলে এই নিয়ে কেউ প্রেয়ার দিতেন বা তারা ডিপার্টমেন্টে কিছু কইছেন এর আগে? হ্যাঁ, জানানি হয়েছে, বারবার জানানি হয়েছে কল করে। আপনার নাম? আমার নাম মিতা রায় চৌধুরী। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।